স্বকৃত রহমানের কাছে তো উনি লেখা দেন না, এই জন্য কেউ চায় না। আর আমার কাছে আমি লেখা দিতে চাইলেও কেউ আমার কাছে চায় না। কি মনে করে সৈকত ভাই চেয়েছেন, আমি দিয়েছি। আমার ভাগ্য আর কি, জীবনে প্রথম ঈদ সংখ্যায় একটি লেখা ছাপা হচ্ছে। তো এই জন্য ধন্যবাদ ভিউজ বাংলাদেশকে। আমি আমি খুব বেশি, আমার এখানে যারা গল্প অনেক কিছু বলেছেন, ওরকম বলার মতো তেমন কিছু খুব একটা নেই। কারণটা হচ্ছে যে আমার এখানে অল্প কয়েকজন আছেন যাদের সঙ্গে আমার একটা ঘনিষ্ঠতা আছে। অনেকের সঙ্গে হয়তো মুখ চেনাচিনি, কিন্তু ঠিক ওই রকম নিয়মিত আড্ডা সেরকমটা একটু কম। সৈকত ভাই আমার খুব ঘনিষ্ঠ। এছাড়া সবার কাছে ওরকম গল্প বলার মতো তেমন কিছু নেই। সৈকত ভাই যেটা বললেন সেটুকু শুধু একটু পরিচয় দিই। বিজ্ঞান ও সংস্কৃতির যেটা বললেন, এটা হচ্ছে একটি, আমার এই বিজ্ঞান ও সংস্কৃতি নৈতিক দর্শনের কাগজ নামে যে একটি ওটা প্রথম সংখ্যা বের হয়েছে। এটা একেবারেই প্রাথমিক রকমের কতগুলো চেষ্টা। বিজ্ঞান ও সংস্কৃতি বিজ্ঞান বিষয়ক পত্রিকা না। আমরা বিজ্ঞান ও সংস্কৃতি বলেছি মানে হচ্ছে বিজ্ঞান এবং সংস্কৃতিকে এক জায়গায় একটি মেলবন্ধনের প্রয়োজন আছে বলে আমরা মনে করেছি। এরকম একটি দৃষ্টিভঙ্গি থেকে বিজ্ঞান ও সংস্কৃতিটি প্রকাশিত। এটা এই ছোট কাগজটির উদ্দেশ্য হচ্ছে আমাদের দেশসহ পৃথিবীর অন্যান্য দেশেও আমাদের দেশে বিশেষ করে বিজ্ঞানকে সম্পূর্ণ সমাজ বহির্ভূত, সংস্কৃতি বহির্ভূত একটি বিষয় হিসেবে, ইন্টেলেকচুয়াল এক্সারসাইজ হিসেবে এখানে বিবেচনা করা হয়, এবং যে বিজ্ঞানের ব্যবহারের মাধ্যমে কারো ক্যারিয়ার বিল্ড আপ ছাড়া অন্য আর কোনো প্রয়োগ এটার মধ্যে নাই। আবার সংস্কৃতির ক্ষেত্রেও নানান ধরনের পশ্চাৎপদতা আছে, কিন্তু সংস্কৃতির যে একটি বৈজ্ঞানিক রূপ আছে এবং বিজ্ঞানের যে একটি কালচারাল রূপ আছে, তার যে একটি সাংস্কৃতিক বৈশিষ্ট্য আছে, এই দুইটিকে এক জায়গায় আনার প্রয়োজনীয়তা বৈশ্বিকভাবেই খুব প্রয়োজন। আমাদের দেশে এটি আরও প্রয়োজন। এরকম একটি জায়গা থেকে বিজ্ঞান ও সংস্কৃতি প্রকাশিত হয় ছোট্ট ম্যাগাজিনটি। এটা আরও বোঝা যাবে সহজে, যেমন আমরা কাভার করেছি রোকেয়াকে কাভার করার কারণটা কি? উনি তো বিজ্ঞানী না, কিন্তু কারণটা হচ্ছে তার উপন্যাস, তার সুলতানার স্বপ্ন, সেটা একটি সায়েন্স ফিকশন, সেটা একটি বৈজ্ঞানিক কল্পকাহিনী, এবং এটা পৃথিবীর শ্রেষ্ঠ বৈজ্ঞানিক কল্পকাহিনীগুলোর মধ্যে একটি বলে বিবেচিত। তাই সেই জায়গা থেকে আমরা তাকে করেছি। আমরা দ্বিজেন শর্মাকে কাভার করেছি। আমি যে নামক একটি ছোট্ট কাগজ বের করার চেষ্টা করেছি, একটি খসড়া স্বরূপ বলা যায়। প্রথম সংখ্যাটি একটি খসড়া। সৈকত ভাই বলেন এটি খসড়া, অতএব এটি খসড়াই আসলেই তাই। আমরা দ্বিতীয় সংখ্যাটি আরেকটু ভালো করব। কারণটা হচ্ছে আমার কাছে বা আমরা যারা এটার সঙ্গে জড়িত, আমাদের কাছে মনে হচ্ছে বাংলাদেশে নৈতিক আলোচনাটার খুবই প্রয়োজনীয়তা আছে। এখানে যে নৈতিক দৃষ্টিভঙ্গিটা যেটা আছে, আমরা যেটাকে নৈতিক বলি, সেটা এত বেশি ধর্মের সঙ্গে এত বেশি সম্পৃক্ত যে নৈতিক চিন্তার একটা আলাদা বৈশিষ্ট্য, তার যে আলাদা একটি সত্তা, তার যে একটা আলাদা বিবেচনা, তার যে একটা আলাদা বিশ্লেষণ, সেটা একেবারেই নেই। এবং এ কারণেই আমাদের সামগ্রিকভাবে রাজনৈতিক সহ সর্বক্ষেত্রে, প্রাতিষ্ঠানিক সহ সকল ক্ষেত্রে নৈতিক আচরণের চিন্তার একটি বড় রকমের ঘাটতি রয়েছে। আমরা এখানে সবাই নৈতিক ভালো কথা সবাই বলে থাকি, এবং আমাদের পেছনে দেখা যায় অনৈতিক কর্মকাণ্ডে ভরপুর। এর কারণটা হচ্ছে যে আমরা খুবই ধর্মপ্রাণ মানুষ। তার কারণ হচ্ছে নৈতিকতা এবং ধর্মের সঙ্গে একটি পার্থক্য আছে। নৈতিকতার যে বৈজ্ঞানিক একটি রূপ আছে, সেই জায়গা নিয়ে আমরা মোটেও সচেতন নয়। সেই দৃষ্টিকোণ থেকে আমরা নৈতিক এই ছোট্ট একটি কাগজটা বের করার চেষ্টা করি। আমার একটি আবেগের একটি কাজ হচ্ছে বিভিন্ন স্কুল কলেজে পাঠাগার তৈরি করা। এই পাঠাগারটা হচ্ছে, এটার নামটাও ইন্টারেস্টিং, আমরা বলি মুক্ত পাঠাগার। এটা হচ্ছে আমরা বর্তমানে 47টি স্কুল কলেজে আমরা এই পাঠাগারটি তৈরি করেছি। এটা আসলে একটি বুকশেলফ বারান্দা দেয়ালের, স্কুল বা কলেজের বারান্দায় দেয়ালে আমরা একটি বুকশেলফ লাগিয়ে দিই, যেখানে খুব বেশি না, কোথাও হয়তো 60টি 70টি, কোথাও হতে 100টি, কোথাও হয়তো 150টি বই সেখানে থাকে, কোথাও আর একটু বেশি থাকে। মুক্ত পাঠাগার বলা হয় কারণটা হচ্ছে এটি মুক্ত থাকে, খোলামেলা থাকে। এখান থেকে বই নিতে এবং বই ফেরত দিতে কোনো বাধার, কোনো অনুমতির প্রয়োজন হয় না, যার ফলে এটার একটি বৈশিষ্ট্য হচ্ছে বই হারিয়ে যাওয়াটাকে আমরা গ্রহণ করে নিয়েছি, আমরা মেনে নিয়েছি। আমরা আবার বইটি জোগাড় করে দিই। বেশিরভাগ ক্ষেত্রে বইগুলো আমাদের সামাজিকভাবে সংগৃহীত হয়, কিছু আমরা কিনেও দিই। কিন্তু এটা মুক্ত এই কারণে যে এখানে বাধ্যবাধকতার বাধ্যবাধকতার প্রয়োজনটা কম। সেইভাবে এটি 47টি স্কুল কলেজে চলছে, এবং এখানে আমরা নানান ধরনের কার্যক্রম করে থাকি। যারা বেশি বই পড়েন সেরা পাঠক পাঠিকা বলি, তাদের জন্য পুরস্কার থাকে, এবং বই নিয়ে সেই পুরস্কারপ্রাপ্ত বই নিয়ে আলোচনা থাকে। সেই আলোচনার উপরে আবার বই পর্যালোচনা প্রতিযোগিতা, তার উপরে আবার পুরস্কার দেওয়া থাকে। আমরা নানান রকমের কার্যক্রম করে থাকি। শুদ্ধ উচ্চারণ আবৃত্তি কর্মশালা আমরা করে থাকি, চিত্রাঙ্কন কর্মশালা। আমরা ভবিষ্যতে ইচ্ছা আছে সেখানে
নানান ধরনের যেমন ইংলিশ স্টোরি রিডিং একটি জায়গায় হয়েছিল, যেহেতু আমাদের দেশে ইংরেজি একটা বড় রকমের ভীতির ব্যাপার, এবং ইংরেজির সঙ্গে আমি ব্যক্তিগতভাবে ইংলিশ স্টোরি রিডিংয়ের কথা যদিও বলছে ছেলেমেয়েদের ইংরেজির দক্ষতা বাড়ানোর জন্য, কিন্তু আমাদের দেশে ইংরেজিকে যে বাধ্যতামূলক করা হয়েছে সেটার আমি বিরুদ্ধে। তারপরে আমরা ইংরেজির দক্ষতাটাকে অস্বীকার না করে আমরা সেরকম একটি কর্মশালা পরিচালনা করার চেষ্টা করছি, এবং নিয়মিত আমরা বিভিন্ন জায়গাতে বইমেলা, দিনব্যাপী বইমেলা আয়োজন করে থাকি। শুধু এই ঘটনাটি বলেই শেষ করছি যে আমাদের কয়েকদিন আগে, 10-12 দিন আগে নাটোরের একটি গ্রামে একটি স্কুলে আমাদের এই মুক্ত পাঠাগার আছে, সেখানে আমরা দিনব্যাপী করতে পারিনি, স্কুলটি 1:30টার মধ্যে বন্ধ হয়ে যায়। সেখানে অত্যন্ত উষ্ণতার কারণে, গরম ছিল ওই সময়টাতে বেশি, তাই সেই জন্য 1:30টার মধ্যে শেষ হয়ে যায়। আমরা 10টা থেকে 1:30টা পর্যন্ত এই বইমেলা আয়োজন করেছিলাম। এই বইমেলাতে সেরকম একটি জায়গাতে প্রথমবারের মতো, যারা হয়তো অনেকে কোনোদিন বই কিনেনি, সেখানে 3,100 টাকার বই বিক্রি হয়েছে, মূলত 4,000 টাকার বই বিক্রি হয়েছে। কারণ অনেক বই আমরা কম দামে, ছেলেমেয়েরা যারা কিনতে চায় তাদের পকেটে টাকা নেই, কিন্তু তারা উসখুস করছে বইটা কিনতে চায়, আমরা ছেড়ে দিয়েছি। বলা যায় 4,000 টাকার মতো বই বিক্রি হয়েছে, সেটা একটি সাফল্য। এবং সেই রেজিস্ট্রেশন খাতা, যেটা বাধ্যতামূলক না, কেউ নাম লিখতেও পারে নাও লিখতে পারে, এরকম রেজিস্ট্রেশন খাতা সেখানে সহ বিভিন্ন জায়গাতে আছে। 800 ছেলেমেয়ের নাম আছে, সেই ছোট্ট বুকশেলফ থেকে 800 ছেলেমেয়ে সেখান থেকে বই নিয়েছে, বই ফেরত দিয়েছে। আমরা যদিও বই হারানোটাকে মেনে নিই, কিন্তু বাস্তবতা হচ্ছে অনেক জায়গায় বই হারিয়ে যায়, অনেক জায়গায় বইয়ের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। এটা হচ্ছে একটি আমাদের দিক থেকে খুবই গর্বের বিষয়। এবং সেই অনেক জায়গাতে আমরা দেখেছি স্কুলে বা কলেজের লাইব্রেরিতে হয়তো 2,000 বই আছে, হয়তো 2,500 বই আছে, কিন্তু সেই স্কুলের লাইব্রেরিটা প্রায় হয়তো তালাবদ্ধ থাকে, অথবা সেখান থেকে সারা বছরও হয়তো 8-10 জন সেখান থেকে বই নিয়েছে। কিন্তু আমাদের আনন্দের বিষয় হচ্ছে আমাদের এই ছোট্ট লাইব্রেরি থেকে, যেখানে চাহিদা অনুযায়ী আমরা দিতে পারি না, সেখানে দেখা যাচ্ছে আমাদের এইটি শুরু করার পর হয়তো 3 মাসের মধ্যে দেখা যাচ্ছে সেখান থেকে 300 ছেলেমেয়ে সেখান থেকে বই নিচ্ছে এবং ফেরত দিচ্ছে। তো এই অভিজ্ঞতাটা, আমার আবেগের একটি জায়গা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। অনেকক্ষণ সময় নিলাম, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, দেখা হবে। ধন্যবাদ।